আমরা এর আগের ভিডিওতে বা ক্লাসে আরণ্যক উপন্যাসের প্রস্তাবনা অংশটি আলোচনা করে নিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। তারপরে এই প্রথম পরিচ্ছেদটা দেখবা বা শুনবা। তো আমরা এখন শুরু করছি প্রথম পরিচ্ছেদ আরণ্যক উপন্যাসের। একটু সংক্ষেপে বলে রাখি, এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। এই আরণ্যক উপন্যাসের রচনাকাল হচ্ছে 1937 থেকে 1939। 15-16 বছর আগেকার কথা। বিএ পাস করিয়া কলিকাতায় বসিয়া আছি। বহু জায়গায় ঘুরিয়াও চাকুরি মিলিল না। সরস্বতী পূজার দিন মেসে অনেক দিন ধরিয়া আছি, তাই নিতান্ত তাড়াইয়া দেই না। কিন্তু তাগাদার উপর তাগাদা দিয়া মেসের ম্যানেজার অস্থির করিয়া তুলিয়াছে। মেসে প্রতিমা গড়াইয়া পূজা হইতেছে, ধুমধাম ও মন্দ নয়। সকালে উঠিয়া ভাবিতেছি, আজ সব বন্ধু। দু একটা জায়গায় একটু আশা দিয়াছিল, তা আজ আর কোথাও যাওয়া কোনো কাজের হইবে না, বরং তার চেয়ে ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দেখিয়া বেড়াই। মেসের চাকর জগন্নাথ এমন সময় একটু কোড়া কাগজ হাতে দিয়া গেল। পড়িয়া দেখিলাম ম্যানেজারের লেখা তাগাদার চিঠি। আজ মেসে পূজা উপলক্ষে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হইয়াছে। আমার কাছে 2 মাসের টাকা বাকি। আমি যেন চাকরের হাতে অন্তত 10টি টাকা দিই, অন্যথা কাল হইতে খাওয়ার জন্য আমাকে অন্যত্র ব্যবস্থা করিতে হইবে। যেখান থেকে প্রশ্ন হতে পারে সেগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি আগেই। যদি এছাড়াও কোনো লাইন থেকে প্রশ্ন হতে পারে বা হয়, তাহলে সেখান থেকে আমরা আন্ডারলাইন করে নেব। যেমন এখানে ছিল এই গল্পটি বা এই উপন্যাসটি কত বছর আগেকার গল্প নিয়ে শুরু হয়েছে, তা আমরা বলবো 15-16 বছর। কথক বিএ পাস করে কলকাতায় বসেছিলেন। প্রথম পরিচিত সরস্বতী পুজোর কথা উল্লেখ আছে। তিনি যে মাসে ছিলেন সে মাসের 2 মাসের টাকা বাকি ছিল। মেসের মালিকের চাকর জগন্নাথ, সে তাকে একটা টুকরায় কাগজে তাগাদার খবরটা পাঠিয়েছিল বা দিয়েছিল আর কি। আর অন্তত এই পুজোর সময় 10 টাকা তাকে কিন্তু ম্যানেজারকে মেসের মালিককে দিতেই হবে, এরকম একটা বার্তা বা খবর ছিল। না তো কাল থেকে খাওয়ার বন্ধ, তাই না? তো যেখান থেকে প্রশ্ন হবে সেগুলো আমি আগেই আন্ডারলাইন করে রেখেছি। কথা খুব ন্যায্য বটে, কিন্তু আমার সম্বল মোটে 2টি টাকা আর কয়েক আনা পয়সা। কোনো জবাব না দিয়াই মেস হইতে বাহির হইলাম। পাড়ার নানা স্থানে পূজার বাজনা বাজিতেছে। ছেলেমেয়েরা গোল্ডি মোড়ে দাঁড়াইয়া গোলমাল করিতেছে। উভয় ময়রার খাবারের দোকানে অনেক নতুন খাবার থালায় সাজানো। বড় রাস্তার ওপারে কলেজ হোস্টেলের ফটকে নহবত বসিয়াছে। নহবত মানে কি? একত্রিত হয়ে বিশেষ বাজনা বাজানো। বাজার হইতে দলে দলে লোক ফুলের মালা ও পূজার উপকরণ কিনিয়া ফিরিতেছে। ভাবিলাম কোথায় যাওয়া যায়। আজ 1 বছরের উপর হইল জোড়াসাঁকো স্কুলের চাকুরি ছাড়িয়া দিয়া বসিয়া আছি। অথবা বসিয়া ঠিক নাই, চাকুরির খোঁজে হেন মার্চেন্ট আপিস নাই, হেন স্কুল নাই, হেন খবরের কাগজের আপিস নাই, হেন বড়লোকের বাড়ি নাই, যেখানে অন্তত 10-12 না হাঁটাহাঁটি করিয়াছি। কিন্তু সকলেরই এক কথা, চাকুরি খালি নাই। হঠাৎ পথে সতীশের সঙ্গে দেখা। সতীশের সঙ্গে হিন্দু হোস্টেলের একসঙ্গে থাকিতাম। অর্থাৎ সতীশ এবং এই গল্পের কথক সত্যচরণ একসঙ্গে হিন্দু হোস্টেলে থাকতেন। বর্তমানে সে আলিপুরের উকিল। বিশেষ কিছু হই বলিয়া মনে হয় না। বালিগঞ্জের ওদিকে কোথায় একটা টিউশনি আছে, সেটাই সংসার সমুদ্রে বর্তমানে তাহার পক্ষে ভেলার কাজ করিতেছে। আমার ভেলা তো দূরের কথা, একখানা মাস্তুল ভাঙা কাঠও নাই। যদূর হাবুডুবু খাইবার তাহা খাইতেছি। সতীশকে দেখিয়া সে কথা আপাতত ভুলিয়া গেলাম তাহার আরেকটা কারণ। সতীশ বলিল, এই যে কোথায় চলেছ সত্যচরণ? কথকের নাম সত্যচরণ, ভালো করে মনে রাখবা। চলো হিন্দু হোস্টেলের ঠাকুর দেখে আসি, আমাদের পুরনো জায়গাটা। আর ওবেলা বড় জালসা হবে, এসো।
ওয়ার্ড 6-এর সেই অবিনাশকে মনে আছে? সেই যে ময়মনসিংহের কোন জমিদারের ছেলে? সে যে আজকাল বড় গায়ক, সে গান গাইবে। আমায় আবার একখানা কার্ড দিয়েছে। তাদের এস্টেটের দুই একটা কাজকর্ম মাঝে মাঝে করি কিনা। এস্টেট অর্থাৎ যেখানে জমি রেজিস্ট্রি করা হয় সেই অফিসের সংলগ্ন যে ক্লার্কদের অফিস থাকে তাকে এস্টেট বলা হয়। এসো, তোমায় দেখলে সে খুশি হবে। কলেজে পড়িবার সময় আজ 5-6 বছর আগে আমোদ পাইলে আর কিছু চাহিতাম না। এখনো সে মনের ভাব কাটে নাই। দেখিলাম হিন্দু হোস্টেলে ঠাকুর দেখিতে গিয়া সেখানে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ পাইলাম। কারণ আমাদের দেশের অনেক পরিচিত ছেলে এখানে থাকে, তাহারা কিছুতেই আসিতে দিতে চাহিল না। বললাম বিকেলে জলসা হবে, তা এখন কি মেস থেকে খেয়ে আসবো এখন? তাহারা সে কথায় কর্ণপাত করিল না, অর্থাৎ হোস্টেল ছেলেরা বললো এখানেই খেয়ে নিও। তো কোথাও বলছে না আমি বাড়ি থেকে বা মেস থেকে খেয়ে আসবো, কিন্তু সেই কথায় ওরা কর্ণপাত করলো না। কর্ণপাত করিলে আমাকে সরস্বতী পূজার দিনটা উপবাসে কাটাইতে হইতো, অর্থাৎ খেতেই পেতেন না। কেন খেতে পেতেন না আমরা দেখলাম। ম্যানেজারের অমন কড়া চিঠির পরে আমি গিয়া মেসে লুচি পায়েসের ভোজ খাইতে পারিতাম না। যখন একটা টাকাও দিই নাই, এ বেশ হইল। পেট ভরিয়া নিমন্ত্রণ খাইয়া বৈকালে জলসার আসরে গিয়া বসিলাম। আবার 3 বৎসর পূর্বের ছাত্র জীবনের উল্লাস ফিরিয়া আসিল। কে মনে রাখে যে চাকুরি পাইলাম কি না পাইলাম, মেসের ম্যানেজার মুখ হাঁড়ি করিয়া বসিয়া আছে কিনা আছে, ঠুংরি ও কীর্তনের সমুদ্রে তলাইয়া গিয়া ভুলিয়া গেলাম যে দেনা মিটাইতে না পারিলে কাল সকাল হইতে বায়ু ভক্ষণের ব্যবস্থা হইবে। কাল থেকে খেতে পারবেন না, বাতাস খেয়ে থাকতে হবে। জলসা যখন ভাঙিল তখন রাত 11টার সময় জলসা শেষ হলো। অবিনাশের সঙ্গে আলাপ হইল। হিন্দু হোস্টেলে থাকিবার সময় সে আর আমি ডিবেটিং ক্লাবের চাঁই ছিলাম। এখানে চাঁই কোনো জাত নয়, চাঁই বলতে এখানে একটা প্রধান বা মাথা হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে দুই টিমের প্রধান বা ক্যাপ্টেন টাইপের। একবার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করেছিলাম। বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন করা উচিত। অবিনাশ প্রস্তাবকর্তা, আমি প্রতিবাদী পক্ষের নায়ক। আমি বলতে কে? সত্যচরণ। উভয় পক্ষের তুমুল তর্কের পরে সভাপতি আমাদের পক্ষে মত দিলেন। সেই হইতে অবিনাশের সঙ্গে খুব বন্ধুত্ব হইয়া যায়, যদিও কলেজ হইতে বাহির হইয়া এই প্রথম আবার তার সঙ্গে দেখা সাক্ষাৎ। অবিনাশ বলিল, চল, আমার গাড়ি রয়েছে, তোমাকে পৌঁছে দিই। কোথায় থাকো? মেসের দরজায় নামাইয়া দিয়া বলিল, শোন, কাল হ্যারিংটন স্ট্রিটে আমার বাড়িতে চা খাবে বিকেল 4টের সময়, ভুলো না যেন। 33-2। এগুলোর ঠিকানা বললো আর কি। লিখে রাখো তো নোট বইয়ে। পরদিন খুঁজিয়া হ্যারিংটন স্ট্রিট বাহির করিলাম। বন্ধুর বাড়িও বাহির করিলাম। বাড়ি খুব বড় নয়, তবে সামনে পিছনে বাগান। গেটে উস্টারিয়া লতা, নেপালি দারোয়ান ও পিতলের প্লেট। লাল সুরকির বাঁকা রাস্তা। রাস্তার এক ধারে সবুজ ঘাসের বন, অন্য ধারে বড় বড় মুচুকুন্দ, চাঁপা ও আম গাছ। গাড়ি বারান্দায় বড় একখানা মোটর গাড়ি। বড়লোকের বাড়ি নয় বলিয়া ভুল করিবার কোনো দিক হইতে কোনো উপায় নাই। সিঁড়ি দিয়া উপরে উঠিয়া উঠিয়াই বসিবার ঘর। অবিনাশ আসিয়া আদর করিয়া ঘরে বসাইল এবং প্রায় সঙ্গে সঙ্গে পুরাতন দিনের কথাবার্তায় আমরা দুজনেই মশগুল হইয়া গেলাম। অবিনাশের বাবা ময়মনসিংহের একজন বড় জমিদার, কিন্তু সম্প্রতি কলিকাতার বাড়িতে তাহারা কেহই নাই। অবিনাশের এক ভগ্নীর বিবাহ উপলক্ষে গত অগ্রহায়ণ মাসে দেশে গিয়াছিলেন। অর্থাৎ অবিনাশের বাড়িতে বর্তমানে তার বাবা মা কেউ নেই, তার এক ভগ্নীর বিবাহ উপলক্ষে কোথায় গেছে? কলকাতার বাইরে, অগ্রহায়ণ মাসেই গেছে। এখনো কেহই আসেন নাই, এখন বাড়ি কেউ ফেরেননি। এ কথা ও কথার পর অবিনাশ বলিল, এখন কি করছো সত্য? বললাম, জোড়াসাঁকো স্কুলে মাস্টারি করতুম, সম্প্রতি বসে আছি একরকম। ভাবছি আর মাস্টারি করব না, দেখছি অন্য কোনো দিকে যদি দুই একটা জায়গায় আশাও পেয়েছি। আশা পাওয়ার কথা সত্য নয়, কিন্তু অবিনাশ বড়লোকের ছেলে, মস্ত বড় এস্টেট ওদের।
তাহার কাছে চাকুরির উমেদারি করিতেছি এটা না দেখাই, তাই কথাটা বলিলাম। অবিনাশ একটুখানি ভাবিয়া বলিল, তোমার মতো একজন উপযুক্ত লোকের চাকুরি পেতে দেরি হবে না অবশ্যই। আমার একটা কথা আছে, তুমি তো আইনও পড়েছিলে না? বললাম, পাশও করেছি, কিন্তু ওকালতি করবার মতি গতি নেই। অবিনাশ বলিল, আমাদের একটা জঙ্গলমহল আছে পূর্ণিয়া জেলায়, প্রায় 20-30 হাজার বিঘে জমি। আমাদের সেখানে নায়েব আছে, কিন্তু তার উপর বিশ্বাস করে অত জমি বন্দোবস্তের ভার দেওয়া চলে না। আমরা একজন উপযুক্ত লোক খুঁজছি, তুমি যাবে? কান অনেক সময় মানুষকে প্রবঞ্চনা করে জানিতাম। প্রবঞ্চনা মানে ঠকানো। অবিনাশ বলে কি, যে চাকুরির খোঁজে আজ একটি বছর কলকাতার রাস্তাঘাট চষিয়া বেড়াইতেছি, চায়ের নিমন্ত্রণে সম্পূর্ণ অযাচিতভাবে সেই চাকুরির প্রস্তাব আপনা হইতে সম্মুখে আসিয়া উপস্থিত হইল। অর্থাৎ মানে এটা এক্সপেক্ট করেননি। তবুও মান বজায় রাখিতে হইবে। অত্যন্ত সংযমের সহিত মনের ভাব চাপিয়া উদাসীনের মতো বলিলাম, ও আচ্ছা, ভেবে বলবো, কাল আছো তো? অবিনাশ খুব খোলাখুলি ও দিলদরিয়া মেজাজের মানুষ। বলিল, ভাবাভাবি রেখে দাও, আমি বাবাকে আজই পত্র লিখতে বসছি। আমরা একজন বিশ্বাসী লোক খুঁজছি, জমিদারির ঘুণ কর্মচারী আমরা চাইনে। অর্থাৎ যে কর্মচারীরা জমিদারকে ঠকাতে পারে সেরকম কর্মচারী চান না, কারণ তারা প্রায় চোর। তোমার মতো শিক্ষিত ও বুদ্ধিমান লোকের সেখানে দরকার। জঙ্গলমহল আমরা নতুন প্রজার সঙ্গে বন্দোবস্ত করব। অর্থাৎ সে জঙ্গলমহলে নতুন নতুন প্রজা বসাবে। 30,000 বিঘের জঙ্গল, অত দায়িত্বপূর্ণ কাজ কি যার তার হাতে ছেড়ে দেওয়া যায়? তোমার সঙ্গে আজ আলাপ নয়, তোমার নারী নক্ষত্র আমি জানি। তুমি রাজি হয়ে যাও, আমি এক্ষুনি বাবাকে লিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনিয়ে দিচ্ছি। কি করিয়া চাকুরি পাইলাম তাহা বেশি বলিবার আবশ্যক নাই, কারণ এ গল্পের উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র। সংক্ষেপে বলিয়া রাখি, অবিনাশের বাড়ির চায়ের নিমন্ত্রণ খাইবার 2 সপ্তাহ পরে আমি একদিন নিজের জিনিসপত্র লইয়া বিএনডব্লিউ রেলওয়ের একটা ছোট্ট স্টেশনে নামিলাম। শীতের বৈকাল, বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে। দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমিয়াছে। রেল লাইনের দুধারে মোটর ক্ষেত, শীতল সান্ধ্য বাতাসে তাজা মোটর শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন মনে হইল যে জীবন আরম্ভ করিতে যাইতেছি। তাহা বড় নির্জন হইবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন, যেমন এই উদার প্রান্তর আর ওই দূরের নীলবর্ণ বনশ্রেণী তেমনি। গরুগাড়িতে প্রায় 15-16 ক্রোশ চলিলাম সারাত্রি ধরিয়া। ছইয়ের মধ্যে কলকাতা হইতে আনিত কম্বল, রাগ ইত্যাদি শীতে জোল হইয়া গেল। ছই বলতে কি, যে গরু গাড়ির উপরে যে কি বলবো চালটা থাকে সেটা। কে জানিত এসব অঞ্চলে ভয়ানক শীত। সকালে রৌদ্র যখন উঠিয়াছে তখনও পথ চলিতেছি, দেখিলাম জমির প্রকৃতি বদলাইয়া গিয়াছে, প্রাকৃতিক দৃশ্য অন্য মূর্তি পরিগ্রহ করিয়াছে। ক্ষেত খামার নাই, বস্তি লোকালয়ও বড় একটা দেখা যায় না, কেবল ছোট বড় বন, কোথাও ঘন কোথাও পাতলা, মাঝে মাঝে মুক্ত প্রান্তর, কিন্তু তাহাতে ফসলের আবাদ নেই। কাছাড়িতে পৌঁছিলাম বেলা 10টার সময়। জঙ্গলের মধ্যে প্রায় 10-15 বিঘা জমি পরিষ্কার করিয়া কতগুলি খড়ের ঘর, জঙ্গলের কাঠ, বাঁশ ও খড় দিয়া তৈরি। ঘরের শুকনো ঘাস ও বন ঝাউয়ের সরু গুড়ির বেড়া, তাহার উপর মাটি দিয়া লেপা। ঘরগুলি নতুন তৈরি। ঘরের মধ্যে ঢুকিয়াই টাটকা কাটা খড়, আধ কাঁচা ঘাস ও বাঁশের গন্ধ পাওয়া গেল। জিজ্ঞাসা করিয়া আনিলাম আগে জঙ্গলের ওদিকে কোথায় কাছারি ছিল, কিন্তু শীতকালে সেখানে জলাভাব হওয়ায় এই ঘর নতুন বাঁধা হইয়াছে, কারণ পাশে একটা ঝর্ণা থাকায় এখানে জলের কষ্ট নাই। অর্থাৎ আগে যেখানে কাছারি ছিল সেখানে জলের কষ্ট ছিল বলে এখানে নতুন একটা কাছারি নির্মাণ করা আছে। কাছারি বলতে জমিদারির অফিস। জীবনের বেশিরভাগ সময় কলকাতায় কাটাইয়াছি। বন্ধু বান্ধবের সঙ্গ, লাইব্রেরি, থিয়েটার, সিনেমা, গানের আড্ডা, এসব ভিন্ন জীবন কল্পনা করতে পারি না। এ অবস্থায় চাকুরির কয়েকটি টাকার খাতিরে যেখানে আসিয়া পড়িলাম, এত নির্জন স্থানের কল্পনাও কোনোদিন করি নাই।
দিনের পর দিন যায়, পূর্বাকাশে সূর্যের উদয় দেখি দূরের পাহাড় ও জঙ্গলের মাথায়। আবার সন্ধ্যায় সমগ্র বনঝাউ ও দীর্ঘ ঘাসের বনশীর্ষ সিঁদুরে রঙে রাঙাইয়া সূর্যকে ডুবাইয়া যাইতে দেখি। ইহার মধ্যে শীতকালের যে 11 ঘণ্টা ব্যাপী দিন, তা যেন খাঁ খাঁ করে শূন্য। কি করিয়া তাহা পুরাইব? প্রথম প্রথম সেইটা আমার পক্ষে হইল মহা সমস্যা। কাজকর্ম করিলে অনেক করা যায় বটে, কিন্তু আমি নিতান্ত নব আগন্তক, এখনো ভালো করিয়া এখানকার লোকের ভাষা বুঝিতে পারি না। কাজের কোনো বিলি ব্যবস্থাও করিতে পারি না। নিজের ঘরে বসিয়া বসিয়া যে কয়খানি বই সঙ্গে আনিয়াছিলাম, তাহা পড়িয়াই কোনো রকমে দিন কাটাই। কাছারিতে লোকজন যাহা আছে তারা নিতান্ত বর্বর। না বোঝে তাহারা আমার কথা, না আমি ভালো বুঝি তাহাদের কথা। প্রথম দিন দোষে কি কষ্টে যে কাটিল, কতবার মনে হইল চাকুরিতে দরকার নেই, এখানে হাঁপাইয়া মরার চেয়ে আধ পেটা খাইয়া কলিকাতায় থাকা ভালো। অবিনাশের অনুরোধে কি ভুলই করিয়াছি, এই জনহীন জঙ্গলে আসিয়া এ জীবন আমার জন্য নয়। রাত্রিতে নিজের ঘরে বসিয়া এই সবই ভাবিতেছি, এমন সময় ঘরের দরজা ঠেলিয়া কাছারির বৃদ্ধ মুহুরী গোষ্ঠ চক্রবর্তী প্রবেশ করিলেন। এই একমাত্র লোক যাহার সহিত বাংলা কথা বলিয়া হাঁপ ছাড়িয়া বাঁচি। গোষ্ঠবাবু এখানে আছেন অন্তত 17-18 বছর। বর্ধমান জেলার বনপাস স্টেশনের কাছে কোন গ্রামে বাড়ি। বলিলাম, বসুন গোষ্ঠবাবু। গোষ্ঠবাবু অন্য একখানা চেয়ারে বসিলেন, বললেন, আপনাকে একটা কথা বলতে এলাম নিরিবিলি। এখানকার কোনো মানুষকে বিশ্বাস করবেন না, এ বাংলাদেশ নয়। লোকজন সব বড় খারাপ। বাংলাদেশের মানুষও সবাই যে খুব ভালো এমন নয় গোষ্ঠবাবু। সে আর আমার জানতে বাকি নেই ম্যানেজার বাবু। অর্থাৎ এই সত্যচরণ হচ্ছেন এই কাছারির ম্যানেজার। সেই দুঃখে আর ম্যালেরিয়ার তাড়নায় প্রথমে এখানে আসি। কে? এই মুহুরী গোষ্ঠ। প্রথম এসে বড় কষ্ট হতো, এই জঙ্গলে মন হাঁপিয়ে উঠত। আজকাল এমন হয়েছে, দেশ তো দূরের কথা, পূর্ণিয়া কি পাটনাতে কাজে গিয়ে 2 দিনের বেশি 3 দিন থাকতে পারি নে। গোষ্ঠবাবুর মুখের দিকে সকৌতুকে চাহিলাম। বলে কি? জিজ্ঞাসা করিলাম, থাকতে পারেন না কেন? জঙ্গলের জন্য মন হাঁপায় নাকি? গোষ্ঠবাবু আমার দিকে চাহিয়া একটু হাসলেন, বললেন, ঠিক তাই ম্যানেজার বাবু, আপনিও বুঝবেন। নতুন এসেছেন কলকাতা থেকে, কলকাতার জন্য মন উড় উড় করছে। বয়সও আপনার কম, কিছুদিন এখানে থাকুন, তারপর দেখবেন। কি দেখব? জঙ্গল আপনাকে পেয়ে বসবে। কোন গোলমাল, কি লোকের ভিড়, ক্রমশ আর ভালো লাগবে না। আমার তাই হয়েছে মশাই। এই গত মাসে মুঙ্গের গিয়েছিলাম মোকদ্দমার কাজে। কেবল মনে হয় কবে এখান থেকে বেরুবো। কে গেছিল মুঙ্গেরে? এই গোষ্ঠ চক্রবর্তী। মনে মনে ভাবছিলাম, ভগবান সে দুরবস্থার হাত থেকে আমায় উদ্ধার করুন। তার আগে চাকুরিতে ইস্তফা দিয়া কোনো কালে কলিকাতায় ফিরিয়া গিয়াছি। গোষ্ঠবাবু বললেন, বন্দুকটা রাত বেরাত শিওরে রেখে শোবেন, জায়গা ভালো নয়। এর আগে একবার কাছারিতে ডাকাতি হয়ে গিয়েছে, তবে আজকাল এখানে আর টাকা কড়ি থাকে না, এই যা কথা। কৌতূহলের সহিত বললাম, বলেন কি, কতকাল আগে ডাকাতি হয়েছিল? বেশি না, এই বছর 8-9 আগে। কিছুদিন থাকুন, তখন সব জানতে পারবেন। এ অঞ্চল বড় খারাপ। তাছাড়া এই ভয়ানক জঙ্গলে ডাকাতি করে মেরে নিলে দেখবেই বা কে? গোষ্ঠবাবু চলিয়া গেলে একবার ঘরের জানলার কাছে আসিয়া দাঁড়াইলাম। দূরে জঙ্গলের মাথায় চাঁদ উঠিতেছে, আর সেই উদীয়মান চন্দ্রের পটভূমিকায় আঁকাবাঁকা একটা বন ঝাউয়ের ডাল, ঠিক যেন জাপানি চিত্রকর হোকুসাই অঙ্কিত একখানি ছবি। এটি ভেরি ইম্পর্ট্যান্ট। জাপানি চিত্রকরের নাম কি? হোকুসাই। চাকুরি করিবার আর জায়গা খুঁজিয়া পাই নাই। এসব বিপজ্জনক স্থান আগে জানিলে কখনোই অবিনাশকে কথা দিতাম না। দুর্ভাবনা সত্ত্বেও উদীয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল। কাছারির অনতিদূরে একটা ছোট পাথরের টিলা, তার উপর প্রাচীন ও সুবৃহৎ একটা বটগাছ। এই বটগাছের নাম গ্র্যান্ড সাহেবের বটগাছ। কেন এই নাম হইল, তখন অনুসন্ধান করিয়াও কিছু জানিতে পারি নাই। একদিন নিস্তব্ধ অপরাহ্নে বেড়াইতে বেড়াইতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের শোভা দেখিতে টিলার উপরে উঠিলাম। টিলার উপরকার বটতলায় আসন্ন সন্ধ্যার ঘন ছায়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কত দূর পর্যন্ত এক চমকে দেখিতে পাইলাম।
কলুটোলার মেস, কপালীটোলার সেই ব্রিজের আড্ডাটি, গোলদিঘিতে আমার প্রিয় বেঞ্চখানা, প্রতিদিন এমন সময়ে যাহাতে গিয়া বসিয়া কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখিতাম। হঠাৎ যেন কত দূরে পড়িয়া রহিয়াছে মনে হইল তাহারা। মন হু হু করিয়া উঠিল, কোথায় আছি? কোথাকার জনহীন অরণ্যে প্রান্তরে খড়ের চালায় বাস করিতেছি চাকুরির খাতিরে। মানুষ এখানে থাকে, লোক নাই, জন নাই, সম্পূর্ণ নিঃসঙ্গ। একটা কথা কহিবার মানুষ পর্যন্ত নাই। এদেশের এইসব মূর্খ বর্বর মানুষ, এরা একটা ভালো কথা বলিলে বুঝিতে পারে না। এদেরই সাহচর্যে দিনের পর দিন কাটাইতে হইবে। সেই দূর বিসর্পী দিগন্তব্যাপী জনহীন সন্ধ্যার মধ্যে দাঁড়াইয়া মন উদাস হইয়া গেল, কেমন ভয়ও হইল। তখন সংকল্প করিলাম, এ মাসের আর সামান্য দিনই বাকি, সামনের মাসটা কোনরূপে চোখ বুজিয়া কাটাইব। তারপর অবিনাশকে একখানা লম্বা পত্র লিখিয়া চাকরিতে ইস্তফা দিয়া কলিকাতায় ফিরিয়া গিয়া সভ্য বন্ধু বান্ধবদের অভ্যর্থনা পাইয়া, সভ্য খাদ্য খাইয়া, সভ্য সুরের সঙ্গীত শুনিয়া, মানুষের ভিড়ের মধ্যে ঢুকিয়া বহু মানবের আনন্দ উল্লাস ভরা কণ্ঠস্বর শুনিয়া বাঁচিব। পূর্বে কি জানিতাম মানুষের মধ্যে থাকিতে এত ভালোবাসি, মানুষকে এত ভালোবাসি? তাহাদের প্রতি আমার যে কর্তব্য হইত সব সময়, তাহা করিয়া উঠিতে পারি না। কিন্তু ভালোবাসি তাহাদের নিশ্চয়, নতুবা এত কষ্ট পাইব কেন তাহাদের ছাড়িয়া আসিয়া? প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে বই বিক্রি করে সেই যে বৃদ্ধ মুসলমানটি, কতদিন তাহার দোকানে দাঁড়াইয়া পুরনো বই ও মাসিক পত্রিকার পাতা উল্টাইয়াছি। কে না উচিত ছিল হইতো, কিন্তু কেনা হয় নাই। সেও যেন পরমাত্মীয় বলিয়া মনে হইত। তাহাকে আজ কতদিন দেখি নাই। কাছারিতে ফিরিয়া নিজের ঘরে ঢুকিয়া টেবিলে আলো জ্বালিয়া একখানা বই লইয়া বসিয়াছি। সিপাহী মুনেশ্বর সিং আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। বললাম, কি মুনেশ্বর? ইতিমধ্যে দেহাতি হিন্দি কিছু কিছু বলিতে শিখিয়াছিলাম। দেহাতি অর্থাৎ গ্রাম্য হিন্দি। মুনেশ্বর বইল, হুজুর, আমায় একখানা লোহার কোড়া কিনে দেওয়ার হুকুম যদি দেন মুহুরী বাবুকে। লোহার কোড়া তো লোহার কোড়াই। কাকে হুকুম দেবে? মুহুরী বাবুকে। কি হবে লোহার কোড়া? মুনেশ্বরের মুখ প্রাপ্তির আশায় উজ্জ্বল হইয়া উঠিল। সে বিনীত সুরে বলিল, একখানা লোহার কোড়া থাকলে কত সুবিধে হুজুর। যেখানে সেখানে সঙ্গে নিয়ে গেলাম, ভাত রাঁধা যায়, জিনিসপত্র রাখা যায়, ওতে করে ভাত খাওয়া যায়, ভাঙবে না। আমার একখানাও কোড়া নেই। কতদিন থেকে ভাবছি একখানা কোড়ার কথা, কিন্তু হুজুর বড় গরিব, একখানা কোড়ার দাম 6 আনা। অত দাম দিয়ে কোড়া কিনি কেমন করে? তাই হুজুরের কাছে আসা। অনেক দিনের স্বাদ একখানা কোড়া আমার হই। হুজুর যদি মঞ্জুর করেন, হুজুর মালিক। একখানা লোহার কোড়াই যে এত গুণের, এটা প্রিন্টিং নেই এখানে, গুণের হবে, তাহার জন্য যে এখানে লোক রাত্রে স্বপ্ন দেখে, এ ধরনের কথা এই আমি প্রথম শুনলাম। এত গরিব লোক পৃথিবীতে আছে যে 6 আনার দামের একখানা লোহার কোড়াই জুটিলে স্বর্গ হাতে পাই। শুনিয়াছিলাম এদেশের লোক বড় গরিব। এত গরিব তাহা জানিতাম না। বড় মায়া হইল। পরদিন আমার সই করা চিরকুটের জোরে মুনীশ্বর সিং নৌগছিয়া বাজার হইতে একখানা 5 নম্বরের কোড়াই কিনিয়া আনিয়া, নৌগাছিটা বিহারে রয়েছে। 5 নম্বরের কোড়াই, কই নম্বরের কোড়াই কিনেছিল? 5 নম্বরের কোড়াই কিনিয়া আনিয়া আমার ঘরের মেঝেতে নামাইয়া আমায় সেলাম দিয়া দাঁড়াইল। নৌগছিয়া একটি বড়সড় রেলওয়ে স্টেশন, ভাগলপুর যাওয়ার পথে পড়ে আর কি। हो गइल হুজুর কি কৃপা সে, করাইয়া हो গইল। তাহার হর্ষোৎফুল্ল অর্থাৎ আনন্দে প্রস্ফুটিত মুখের দিকে চাহিয়া আমার এই 1 মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হইল, বেশ লোকগুলো, বড় কষ্ট তো এদের। এরপরে ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ আলোচনা করব।